আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। তোমরা কি সবাই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, এক মিনিট তোমাদের কমেন্টগুলো দেখে নিই। বলো, সবাই কেমন আছো? আচ্ছা, আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ঠিক আছে, তাহলে সবাই যেহেতু অল ক্লিয়ার, সবকিছু শুনতে পাচ্ছ, চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তোমাদের সাথে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বাংলা সেকেন্ড পেপার একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ। তোমাদের শব্দার্থ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের একটা পার্ট হচ্ছে একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ। ঠিক আছে, এটা মানে কি আসলে? একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ মানে শব্দ একই, কিন্তু ওই একই শব্দকে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহার করব। ঠিক আছে, মানে একই শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার। যেমন মাথা শব্দটা, আমি যদি বলি তুমি মাথা খাটিয়ে কাজ করো, তার মানে কি? বুদ্ধি খাটিয়ে কাজ করতে বলছে। ঠিক আছে, তারপরে যদি বলি এই তুমি তো মাথা মোটা, তার মানে কি? সে বোকা, এটা বোঝাচ্ছে। এরকম মানে একই শব্দকে আমরা যখন বাক্যে ব্যবহার করব বা কথার প্রেক্ষিতে বিভিন্ন অর্থে ব্যবহার করাটাই হচ্ছে একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ। ঠিক আছে, ধরো এখানে কি বলা আছে দেখো, ভাষার রহস্যের শেষ নেই। এটা তো একটা রহস্য, তাই না? শব্দ একই কিন্তু অর্থ দিচ্ছে বিভিন্ন ধরনের। আচ্ছা, বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলোকে বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহার হয় এবং কি হয়, একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, তাই না? এই শ্রেণীর শব্দগুলোকে বলা হয় দ্ব্যর্থক শব্দ। আচ্ছা, দ্ব্যর্থক শব্দ মানে কি জানো? দ্ব্যর্থক শব্দ মানে হচ্ছে একই শব্দের বিভিন্ন ব্যবহার। ঠিক আছে, শব্দ একই কিন্তু ব্যবহারটা হচ্ছে আলাদা। আচ্ছা, এটাকে বলা হয় দ্ব্যর্থক। যেমন কাপড়ের রং কাঁচা। এখন কাঁচা বলতে কি বোঝানো হয়েছে আসলে? কাঁচা বলতে, কাঁচা বলতে হচ্ছে কাঁচা রংকে বোঝানো হয়েছে। ঠিক আছে, মানে অপরিপক্ক যে রং সেটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, আর কাঁচা আম টক, এখানে আমের যে কাঁচা আর কাপড়ের যে কাঁচা, এই দুইটা কি একই জিনিস হলো? বলতো, না। কাপড়ের যে কাঁচা রং এটাকে হচ্ছে এটা তেমন ভালোভাবে ফিনিশিংটা হয়নি, হ্যাঁ, এরকম বুঝিয়েছে। এই কাঁচা শব্দটি এখানে দুইটার মধ্যে একটা হচ্ছে অস্থায়ী, মানে কাপড়ের যে কাঁচা রং বোঝানো হয়েছে, তার মানে এটা ভালো ফিনিশিং ভালো হয়নি, কাপড়ের রংটা বেশি দিন লাস্টিং করবে না, অস্থায়ী অবস্থায় থাকবে, এরকম বোঝানো হয়েছে। আর কাঁচা আম, এটা কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে আমটা পাকেনি, মানে হচ্ছে কাঁচা আম অপরিপক্ক, এটা বোঝানো হয়েছে। তাই না? তার মানে কি একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করা হলো এটা। আচ্ছা, এবার দেখো ভাষার শ্রীবৃদ্ধি। এখন যদি শ্রীবৃদ্ধি এবং অর্থের বিস্তারে আমরা এই দ্ব্যর্থক শব্দ ব্যবহারের প্রয়োজনীয়তা দেখি, তাই না? এখন শ্রীবৃদ্ধি মানে কি জানো? সৌন্দর্য বৃদ্ধি। একটা ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এই শব্দগুলো, একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কেন একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ করি, একই শব্দকে বিভিন্ন অর্থে কেন প্রয়োগ করি? কারণ হচ্ছে ভাষাশ্রী বৃদ্ধির জন্য, আরেকটা কি, আরেকটা হচ্ছে অর্থের বিস্তারের জন্য, অর্থটাকে ভালোভাবে বিস্তরভাবে বোঝার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। এক মিনিট। আচ্ছা, অনেকেই অনেক কমেন্ট করেছো, তোমাদের কমেন্ট গুলো একটু দেখে নি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা নিজেরা নিজেরা এত কমেন্ট করছো। আচ্ছা, অনেকেই কমেন্ট করছো কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত তো সবাই বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, এবার চলো আমরা শব্দগুলোর প্রয়োগগুলো দেখি। ঠিক আছে, ওকে। দেখো, আমরা বিভিন্ন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করব। দেখো, অঙ্ক, অঙ্ক একটা শব্দ। এই অঙ্ককে আমরা কি কি অর্থে ব্যবহার করি খেয়াল করো। অঙ্ক যখন আমরা ম্যাথ করি, এই যে আমাদের বইয়ের যে গণিত বই, হ্যাঁ, ম্যাথ করি, ওইটাকে আমরা কি বলি? গণিত বা ম্যাথ বা অঙ্ক। ওই অর্থে আমরা কিন্তু অঙ্ক ব্যবহার করি। গণিত অর্থে হচ্ছে যুক্তি, অঙ্কে কাঁচা। যুক্তি হয়তো কারো নাম, সে বলতো সে অঙ্কে কাঁচা।
এখন এখানে কাঁচা বলতে কি বোঝানো হয়েছে জানো? এখানে কিন্তু কাঁচা অর্থেরও মানে অপরিপক্ক বোঝায় না, এখানে কাঁচা মানে হচ্ছে অঙ্কে দুর্বল এই অর্থে বোঝানো হয়েছে। ঠিক আছে। আর এখানে দেখো, খেয়াল করো, এখানে গণিতটা ব্যবহার করা হয়েছে, অঙ্কটা ব্যবহার করা হয়েছে তোমাদের গণিত বইয়ের যে অঙ্ক ম্যাথ এটা অর্থে। বাট এই দেখো এই লাইনটা, এখানে নাটকের অংশ বিশেষ হিসেবেও কিন্তু আমরা অঙ্ক শব্দটা ব্যবহার করতে পারি। যেমন নাটকটি 5 অঙ্কে সমাপ্ত। 5 অঙ্ক মানে কি? 5টা পর্বে বা 5টা পার্টে, তাই না? মানে নাটকের পার্ট বোঝানো হয়েছে। আবার এখানে দেখো 3 নাম্বারটা বলছে যে রেখা অর্থে অঙ্কের ব্যবহার। অঙ্কপাত করায় যেভাবে রেখা রেখা টানে না খাতার মধ্যে, এটার নাম হচ্ছে অঙ্কপাত করা। ঠিক আছে। এই জন্য অঙ্কপাত করে সাদা খাতাটি নষ্ট করো না, এটা বলছি। তার মানে এখানে যখন এই বাক্যটা দেওয়া থাকবে তোমাদের পরীক্ষা আসবে কিভাবে? তোমাদের পরীক্ষা আসবে ধরো একটা লাইন দেওয়া যে অঙ্কপাত করে সাদা খাতাটি নষ্ট করো না, বা ওই যে যুক্তি, ধরো যুক্তি অঙ্কপাত করে তার সাদা খাতাটি নষ্ট করে ফেললো। এখানে অঙ্কপাত করা বলতে কি বোঝানো হয়েছে? অঙ্কপাত শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? অঙ্কপাত শব্দটি, হ্যাঁ, অঙ্কপাত শব্দটি ব্যবহার করা হয়েছে রেখা অর্থে। আর যদি বলে হচ্ছে সে অঙ্কে কাঁচা বা আমি অঙ্কে কাঁচা, এখানে গণিত অর্থে বোঝানো হয়েছে। আবার নাটকের অংশ বিশেষ হিসেবেও কিন্তু আমরা অঙ্ক শব্দটা ব্যবহার করতে পারি, তাই না? এবার দেখো সংখ্যা অর্থে অঙ্কের ব্যবহার। সংখ্যা মানে কি? যে টাকার অঙ্ক কত হবে প্রশ্ন করছে, মানে টাকার পরিমাণটা, এখানে সংখ্যা বা পরিমাণ অর্থেও আমরা অঙ্ক শব্দটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এরপরে কিন্তু আমরা অনেকগুলো উদাহরণ রেখেছি নিজে এমসিকিউ আকারে, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। যে একটা বাক্য বলবো, সেই বাক্যটা দেখে তোমাকে বুঝতে হবে যে এই বাক্যে এই শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়েছে। এভাবে আসবে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে। আচ্ছা, এবার আসো, ওকে, অর্থ। অর্থ মানে কি? অর্থ আমরা শব্দার্থ ব্যবহার করতে পারি, মানে এই শব্দটির অর্থ কি, এই অর্থেও ব্যবহার করতে পারি। তারপরে কি, এই কথাটার অর্থ কি বলতে পারি। অর্থ মানে কিন্তু টাকা করে কেউ বোঝায়, তাই না? আচ্ছা, এখন দেখো, যখন আমরা টাকা করি অর্থে অর্থটা ব্যবহার করব, অর্থ যখন টাকা করি অর্থে, যেমন অর্থ অনর্থের মূল, তাই না? তারপরে হচ্ছে আমরা বলতে পারি যে তুমি কত টাকা অর্থ আয় করো প্রতি মাসে, বলে না? তখন ওই অর্থটা আমরা টাকা পয়সা অর্থে ব্যবহার করি, এই যে অর্থে বলতেছি, তাই না? আবার এখানে যে অর্থটা বুঝিয়েছে উদ্দেশ্য অর্থে। উদ্দেশ্য কিভাবে? যেমন আমার কাছে আসার অর্থ কি, তোমার এই কাজটা করার অর্থ কি, মানে এই কাজটা করার মানে কি, কেন, কোন উদ্দেশ্যে কাজটা করেছো, বলে না? এটা হচ্ছে অর্থ, উদ্দেশ্য অর্থে অর্থের ব্যবহার। আচ্ছা, তারপর হচ্ছে কি, অর্থ উপার্জনের সহায়ক। অর্থ উপার্জনের সহায়ক মানে হচ্ছে অর্থ উপার্জনের একটা মানে সাহায্যকারী উপাদান হিসেবে আমরা অর্থটাকে ব্যবহার করতে পারি। যেমন পাট বাংলাদেশের অর্থকারী ফসল, তাহলে এখানে অর্থটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? অর্থকারী, তার মানে কি অর্থ উপার্জনে সহায়ক কোনো শব্দ। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যে ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং, হ্যাঁ, মিনিং, মিনিং অর্থেও কিন্তু আমরা অর্থ ব্যবহার করে থাকি, তাই না? মিনিং কি? অর্থ, মানে একটা বিদেশি শব্দের বাংলা অর্থ কি, বা একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে, তাই না? যেমন সূর্য, রবি, হ্যাঁ, তপন, বলি না সূর্যের অনেকগুলো শব্দের অর্থ, সমার্থক অর্থ, এরকম অর্থেও কিন্তু আমরা অর্থ শব্দটি ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে। দেখি অনেকে অনেক কমেন্ট করেছো, কে কি বললা? হ্যাঁ, এমসিকিউ আছে। কে বলছো এটা? তাসনিমা, হ্যাঁ, এমসিকিউ তো থাকবেই। কুইজ, এমসিকিউ সব আছে লেকচার শিটের লাস্টে। তোমাদের কিছু এমসিকিউ আছে, এরপর হচ্ছে কুইজ আছে, কুইজ তো থাকবেই জানোই। হ্যাঁ, 5 অঙ্কে সমাপ্ত মানে 5টা অঙ্ক। আচ্ছা, অঙ্ক মানে কি এখানে বোঝানো হয়েছে জানো? অঙ্ক মানে হচ্ছে 5 অঙ্কে সমাপ্ত। তুমি যে বলছো এখানে অঙ্ক মানে সংখ্যার যে প্রত্যেকটা ডিজিট, হ্যাঁ, একটা সংখ্যা ধরো, আমি একটা যেহেতু প্রশ্ন করেছো বাংলা ক্লাস, তারপরেও বুঝাই। ধরো আমি লিখলাম হচ্ছে 223, হ্যাঁ, এখানে কয়টা ডিজিট আছে? আচ্ছা, 223 না, তিন ধরনের সংখ্যা লিখি, ঠিক আছে? ধরো লিখলাম হচ্ছে 523, এই 523 এই পুরোটা মিলে হচ্ছে কি একটা সংখ্যা। আর যখন বলবো যে এই সংখ্যাটিতে
কয়টা অঙ্ক আছে। এই যে এগুলো হচ্ছে এক একটা ডিজিট মানে হচ্ছে এক একটা অঙ্ক। এখানে 3টা অঙ্ক আছে, 5 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। ঠিক আছে। কেউ যদি তোমাদের মানে মজা করে প্রশ্ন করে যে বলো তো তোমাদের বইয়ে অঙ্ক কয়টা আছে, তখন মানে তোমরা তো কনফিউজড হয়ে যাবে, অঙ্ক কয়টা, এতগুলো অনেক অনেক অঙ্ক আছে, আমি তো গুনে দেখিনি, তাই না? না, তোমাদের তোমাদের বইয়ে অঙ্ক আছে 10টি। তোমরা সংখ্যা প্রতীক পড়েছো না, 0 থেকে 9 পর্যন্ত। এই 0 থেকে 9 পর্যন্ত এই যে 9টি ডিজিট, এই 9টি 10টি, সরি, 0 থেকে 9 পর্যন্ত 10টি ডিজিট হয়, 10টি হচ্ছে সংখ্যা প্রতীক, এটাকেই বলা হয় অঙ্ক। প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা অঙ্ক, আর একাধিক অঙ্ক মিলে একটা সংখ্যা গঠিত হয়। ঠিক আছে। একটা অঙ্ক নিয়েও একটা সংখ্যা, যখন শুধু 9 লিখবো, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এগুলা, আবার যখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখবো, তখন এই প্রত্যেকটা এক একটা অঙ্ক, আর এই 2টা অঙ্ক মিলে একটা সংখ্যা। ঠিক আছে। বাংলা ক্লাসে ম্যাথ বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? কে যেন বলছিলা যে অঙ্ক মানে কি, অঙ্ক মানে তো বুঝতে পেরেছো। হ্যাঁ, বাংলা ক্লাসে অঙ্কের মানেটা বোঝাইতে আমাদের অঙ্ক বোঝাইতে হইলো, তাই না? ওকে, তাহলে আমরা বুঝলাম যে অর্থ অঙ্ক অর্থেও কিন্তু ব্যবহার করি। এবার আসো ওঠা। আমরা বলি না সূর্য ওঠে, আমি ঘুম থেকে উঠি, সূর্য ওঠে। আমি ঘুম থেকে ওঠা মানে কি, আমি মানে ঘুম থেকে জাগ্রত হওয়া, এটা বুঝিয়েছে। আবার যখন বলি সূর্য ওঠে, এটা কি উদয় হওয়া, তাই না? আচ্ছা, তারপরে বলি যে কেউ উপরে ওঠে, এখানে কি আরোহণ করা। বিভিন্ন অর্থে আমরা কিন্তু একই শব্দকে ব্যবহার করতে পারি। জাস্ট তোমার বাক্যটা পড়বে, পড়ার পর তোমাকে নিজে নিজে বুঝতে হবে যে এই বাক্যটা বা এই শব্দটা এই বাক্যের মধ্যে কি অর্থে ব্যবহৃত হয়েছে। তুমি তুমি পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, মানে কয়েকটা প্র্যাকটিস করো, দেখবে যে নিজেই বুঝতে পারছো। ধরো এখানে উঠা উদিত অর্থে, যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, গানটা শোনাচ্ছে না? আচ্ছা, ওকে। এখন এই যে উদিত হওয়া অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, ধরো তোমাদের এই লাইনটা দিল পরীক্ষায়, দিয়ে বললো যে এখানে এই উঠা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? উদিত হওয়া অর্থে। আবার এই যে জাগা, জাগ্রত হওয়া, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাও, বা আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তো এটা হচ্ছে জাগ্রত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে ওঠা শব্দটি। আবার এই যে আরোহণ করা, উঠা, বেয়ে বেয়ে ওঠা, পর্বতে ওঠা, গাছে ওঠা, বেয়ে বেয়ে ওঠা, এটা হচ্ছে আরোহণ করা অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, রায়না বলছো হ্যাঁ হ্যাঁ কুইজ তো নিব বলছি তো। সব বুঝেছো? কে? আজমির রহমান, থ্যাংক ইউ। আরে বাবা, এমসিকিউ আছে, এমসিকিউ নিয়ে আর প্রশ্ন করতে হবে না। হ্যাঁ, পার্ট গুলো বুঝতে পারছো কিনা, বুঝতে না পারলে এটা নিয়ে প্রশ্ন করো। ওকে, এবার আসো কথা। এই যে আমরা কথা বলছি, এটাও একটা কথা, তাই না? এই যে আমি যে কথা বলছি, যে আমাদের বাকযন্ত্র দিয়ে বাক বের হচ্ছে, এটা কিন্তু কথা, তাই না? আবার এই কথাটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন কথা দিয়ে কথা রাখা, তাই না? তারপর হচ্ছে কথা লাগানো, তাই না? এগুলো। এখন দেখো এই যে কথা, এই অঙ্গীকার, প্রতিজ্ঞা। অঙ্গীকার মানে কি? প্রতিজ্ঞা করা। হ্যাঁ, কথা দিয়ে কথা কখনো ভঙ্গ করতে হয় না, তাই না? এটা হচ্ছে অঙ্গীকার অর্থে বা প্রতিজ্ঞা অর্থে কথার ব্যবহার। আবার এখানে উপদেশ, জ্ঞানী গুণী লোকের কথা সকলেরই মেনে চলা উচিত। তাহলে যদি আমি বলি হচ্ছে বাবা মার কথা মেনে চলা উচিত, তাহলে এই কথা, এখন বাবা মার কোন কথাগুলো? অবশ্যই ভালো কথাগুলো, উপদেশবাচক যে কথাগুলো, ওই কথাগুলো বোঝানো হয়েছে। বুঝে নিতে হবে যে আসলে কোন কথাগুলো মেনে চলা উচিত বোঝানো হয়েছে। তারপর হচ্ছে কথা অনুরোধ অর্থে কথার ব্যবহার, যেমন আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব নয়। তার মানে কি? অবশ্যই সে একটা রিকোয়েস্ট করেছিল যে তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারছি না। এখানে কি? এখানে এই কথাটা অনুরোধ অর্থে ব্যবহৃত হয়েছে, তাই না? এবার প্রসঙ্গ অর্থে কথার ব্যবহার। প্রসঙ্গ মানে কোন প্রসঙ্গে কথাটা আমরা বলছি। এখানে বলছে কাজের কথা বললেই তুমি চুপ করে থাকো। কাজের কথা বললেই, তার মানে কি? কাজের প্রসঙ্গ আসলেই কাজ চোরা, তাই না? কাজের প্রশংসা আসলেই সে কি করে? চুপ করে বসে থাকে। এটা হচ্ছে প্রসঙ্গ অর্থে কথার ব্যবহার। সবাই ক্লিয়ার? আচ্ছা, দেখি জিনিয়া কি বলছে।
আনমিউট, আনমিউট যে করব এখানে দাঁড়াও, স্পিকারটা কাজ করছে কিনা একটু দেখে নি। কে বলছো আনমিউট করতে? জিনিয়া, জিনিয়া, ওকে। আচ্ছা জিনিয়া কথা বলো তো দেখি শুনতে পাই কিনা আমি। ও সরি জিনিয়া, আমি কথাটা শুনতে পাচ্ছি না, কারণ আমাদের এখানে টেকনিক্যালি কোনো প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো জিনিয়া, কি প্রবলেম বলো। হুম হুম, আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা শুনলাম আমি। এখানে কথাটা বলতে কথা দিয়ে কথা রাখার মতো হতে পারে, বা তোমার কোন কথা, এখানে বাক বা কথা প্রসঙ্গ, হ্যাঁ এটা অর্থ ব্যবহৃত হতে পারে, যে তুমি কথা দিয়ে কথা রাখছো, আমি যে কথাটা তোমাকে দিলাম সেটা মনে রাখবে। ঠিক আছে, এখানে হচ্ছে তুমি এই যে তুমি যদি ভালো কথা বলো সেটা তোমার উপদেশ, আবার যদি তুমি কোনো প্রতিজ্ঞা করো, অঙ্গীকার, যে আমি যে তোমাকে কথাটা বললাম কথা দিয়ে কথা রাখবে, কিন্তু এটা কিন্তু উপদেশ বা হচ্ছে অঙ্গীকার অর্থেও ব্যবহার হবে। ঠিক আছে, এখন তুমি কি কথা বলছো এই কথার উপর ডিপেন্ড করবে। তুমি যদি কোনো উপদেশমূলক কথা বলো সেটা উপদেশ অর্থে, কোনো প্রতিজ্ঞা বাচক যদি কথা বলো তার সাথে, যে আমি যে এই কথাটা বললাম তুমি আমার কথাটা রাখবে, হ্যাঁ কথা দিয়ে কথা রাখবে, এই অর্থে তখন কিন্তু উপদেশ অর্থে। জাস্ট তুমি কি কথা বলেছো এটার উপর ডিপেন্ড করবে তখন বাক্যটা, পুরোটা পড়তে হবে। ঠিক আছে, ওকে। আর সবাই ক্লিয়ার, কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা জিনিয়া তুমি আনমিউট থেকে মিউট করে ফেলো, হ্যাঁ। আচ্ছা, আরো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, ঠিক আছে। কারণ আমরা যদি বাক্যটা না পড়ি, হ্যাঁ বাক্যটা না পড়লে কিন্তু বোঝা যাবে না যে আমি কি কথা বলছি। এখানে কথা অনেক প্রসঙ্গে কথা বলতে পারো তুমি। এই দেখো সবগুলা কিন্তু কথাই, একটা কথা হলো উপদেশবাচক, একটা কথা হচ্ছে অঙ্গীকারবাচক, মানে তুমি কি ধরনের কথা বলছো। তুমি কি কাউকে কথা দিচ্ছ, যখন কথা দিবে তখন এটা হবে অঙ্গীকার। যখন কাউকে হচ্ছে তুমি কি করবে, অ্যাডভাইস দিবে, কথার মধ্যে কথা বলার মানে প্যাটার্ন দেখে বোঝা যাবে যে এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে কথাটা। ঠিক আছে, অনুরোধ, যখন বললাম আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব নয়, এটা অনুরোধ। আর তুমি যখন বললে যে আমার কথাটা তুমি রাখবে, এটা কি হবে, অবশ্যই অঙ্গীকার, তখন সেটা অঙ্গীকার অর্থে ব্যবহার করা হবে। এটাই, ওকে। এরপর আসো কাজ। কাজ আমরা কোন কোন অর্থে ব্যবহার করি খেয়াল করো। এখানে বলছে কাজ, তুমি কি কাজ করো, বা তুমি তোমার কর্মকে বোঝাচ্ছে, বা তোমার চাকরিকে বোঝাচ্ছে, চাকরি কর্ম, হ্যাঁ তোমার যে তোমার পেশা, এই অর্থে আমরা কিন্তু কাজ ব্যবহার করি। তারপর হচ্ছে সুফল কাজ, যেমন এই কাজে মানে তুমি একটা কাজ করেছো, বা তুমি একটা কর্ম করেছো, এর জন্য তোমার উপদেশে কি বলছে, তোমার উপদেশে আমার বড় কাজ হয়েছে, বা তোমার পরামর্শটা আমার কাজে লেগেছে, বলে না, এটা হচ্ছে সুফল বয়ে আনা, মানে তোমার কথাটা আমার কাজে লেগেছে। কাজে লাগা মানে কি, ওই কথাটা দ্বারা তুমি উপকৃত হয়েছো, তাই না। এটা কিন্তু এই কাজটা মানে সুফল হওয়াকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আবার কাজ দেওয়া, কাজ দেওয়া মানে কি, চাকরি দেওয়া বা কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া। এখানে পেশা অর্থে উপরেরটা একদম সরাসরি বলছে দায়িত্বহীনতার জন্য তার কাজটি চলে গেছে, মানে কি তার চাকরি চলে গেছে, বা তার পেশা খাতে একটা পরিবর্তন এসেছে, এটা বোঝানো হয়েছে। আর লাস্ট যে কাজটা, এটা হচ্ছে কারুকার্য, যেমন হচ্ছে আমরা নকশি কাঁথার উপরে যে ইয়া করি, নকশা করি সুতা দিয়ে, এটাও কিন্তু একটা কারুকার্য। মাটির উপর যে নকশা করা হয়, এটা হচ্ছে এক ধরনের কারুকার্য। যে পাথরের উপর অপূর্ব কাজ, এগুলো কি কারুকার্য, যে হাতের কাজগুলো আছে ওগুলো কারুকার্য বলা হয়। এই হচ্ছে কাজের ভ্যারাইটি। ঠিক আছে, একটা কাজ বিভিন্ন অর্থে ব্যবহার করা হলো। ঠিক আছে, আচ্ছা এবার আসো কাঁচা। কাঁচাটা কি কি অর্থে ব্যবহৃত হয় দেখো। কাঁচা আম যখন বলবে তখন অপরিপক্ক, মানে আমটা পাকেনি। যখন কাঁচা হাত বলবে তার মানে কি অদক্ষ, মানে বললাম যে লোকটি, লোকটির হাত কাঁচা, হাত কাঁচা মানে কি, হাত কাঁচা মানে হচ্ছে তার দক্ষতা কম। আবার যখন বলবো লোকটার হাত পাকা, মানে পাকা হাতে সব কাজ করেছে, তখন বুঝতে হবে যে সে দক্ষ একজন লোক। ঠিক আছে,
ওকে। কাঁচা, অপটু, অপটু মানে হচ্ছে অদক্ষ, ঠিক আছে, পটু মানে দক্ষ। আর কাঁচা মানে অস্থায়ী, এখানে যে কাপড়ের রং একেবারেই কাঁচা, অস্থায়ী। তারপর দেখো কাঁচা মাটির তৈরি যে জিনিসপত্র, কাঁচা ঘর, যদি কাঁচা ঘর বলি তাহলে বোঝানো হবে যে মাটির ফ্লোরের যে ঘর সেগুলোকে বলা হয় কাঁচা ঘর, ঠিক আছে। আবার যখন বলবো যে মাটির তৈরি, আহ মাটির তৈরি জিনিসগুলো যখন রোদে শুকানো না হয়, রোদে শুকানোর আগে, এটা কি কাঁচা বলে না, যে ধরলে ভেঙে যাবে, ওই কাঁচাও কিন্তু হচ্ছে যে মাটির তৈরি জিনিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে অপটু, এটা বলেছি। আর অসিদ্ধ, যেগুলো রান্না করা হয়নি, আমরা বলি না কাঁচা সবজি, কাঁচা সবজি মানে কি, কাঁচা সবজি মানে কি রান্না করার আগের সবজি। আবার ফলের ক্ষেত্রে যখন বলবো কাঁচা ফল, তার মানে কি যে ফলটা পাকেনি এখনো, ঠিক আছে, দুইটা দুই জিনিস। সবজির ক্ষেত্রে কাঁচা বললে সেটা হচ্ছে রান্না করার আগের মুহূর্ত, ফলের ক্ষেত্রে যখন কাঁচা বলবে সেটা হচ্ছে মানে গাছে পাকার আগে, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে, অপরিপক্ক। ওকে। যদি শোনো, যদি সবজির ক্ষেত্রে বলে তখন তুমি বলবে অসিদ্ধ, কাঁচা সবজি যখন তার মানে অসিদ্ধ সবজি, আর কাঁচা ফল যখন তখন বলবে অপরিপক্ক ফল। ক্লিয়ার? একদম ইজি টপিক গুলো। দেখো, কান আমরা কি কি অর্থে ব্যবহার করি, ঠিক আছে। কান হচ্ছে, আমরা ম্যাক্সিমাম টাইম ব্যবহার করি হচ্ছে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ কান, আমরা যে অঙ্গের মাধ্যমে শুনি সেটা হচ্ছে কি কান, মানে অঙ্গ বিশেষ। বললাম যে লোকটি কানে কম শোনে, সেটা কি, সেই কানকে কি কি বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে তার শরীরের একটা পার্ট, অঙ্গ, ঠিক আছে। আর এখানে যদি বলি কান কাটা, কান কাটা মানে কি জানো, বেহায়া, নির্লজ্জ, এই লোকটি কান কাটা মানে কি নির্লজ্জ, ঠিক আছে। আবার যদি বলি কান পাতা, তার মানে কান পেতে পেতে কথা শুনছে, তার মানে কি, এই কান পাতা মানে হচ্ছে আড়ি পাতা, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কানের ব্যবহার। কানে তোলা, কানে তোলা আছে, কানে তোলা মানে হচ্ছে গায়ে লাগানো, মানে একটা কথা তোমার গুরুত্ব দেওয়া, ঠিক আছে। আবার যদি বলি হচ্ছে কান পাতলা, কান পাতলা কি মানে সহজলভ্য, মানে যা সহজেই আহ পাওয়া যায়, এরকম অর্থে কান পাতলা শব্দটি আমরা ব্যবহার করে থাকি। এবার আসো গা। গা মানে কি, গা মানে গা আমাদের শরীর, ঠিক আছে, আমাদের শরীরের যে অংশটা সেটাকে আমরা গা বলি, গা বা শরীর গাত্র যেটাকে বলা হয়, যে গরমে সারা গায়ে ঘামাচি উঠছে, তাহলে এখানে গা বলতে কি বোঝানো হয়েছে, শরীরকে বোঝানো হয়েছে, তাই না। আবার গা কাঁপা, গা কাঁপা মানে কি পুরো বডি কাঁপা, এখানে ভয় বোধ করা, গা কাঁপে কখন মানুষের, ভয়ে গা কাঁপে, তাই না। আচ্ছা, এখানে বলছে ছিনতাইকারীর খপ্পরে পড়ে তার গা কাঁপছে, ঠিক আছে। এরকম আমার হয়েছিল, আমি লাস্ট যেবার ট্রেনে যাচ্ছিলাম তখন কি হয়েছে জানো, আমি এয়ারপোর্টে ট্রেনে বসেছি, আমার ঠিক সাইডে একটা মহিলা ছিল, সে বসেছে, সে বসেই এয়ারপোর্ট থেকে মাত্র ট্রেনটা ছেড়েছে, হ্যাঁ, একটু একটু যাচ্ছে, তখনই আমি দেখছি যে একটা মানে টুকাই টাইপের একটা ছেলে মানে এরকম করে আসছে, আমি দেখে বুঝতে পেরেছি যে সে কি করছে, কিছু একটা চিন্তাই করতে আসছে, মানে মহিলাটা জাস্ট ফোনটা বের করে হাতের সামনে নিয়েছে, অমনি এমন ভাবে একটা মানে কি বলবো, আমার এক্সপ্রেশনটা মনে হলেই কেমন জানি লাগে, মানে এমন ভাবে আসছে আইসিসের, মানে তার হাতে এভাবে ফোনটা নিয়ে, মানে ফোনটা আমি নিতে দেইনি, কি হয়েছে যে সে যেভাবে হাতটা দিয়েছে আমি তার উপরে ফোনটা ধরে ফেলেছি, মানে ছিনতাইকারীর খামচিটা আমার হাতের উপরে লেগেছে, কিন্তু ফোনটা আমি নিতে দেইনি, ফোনটা মানে আটকে ফেলেছিলাম। তারপর থেকে মানে এমন এই যে এই অবস্থা হয়েছিল, ছিনতাইকারীর খপ্পরে পড়ে আমার অবস্থা খারাপ, হ্যাঁ, ভয়ে গা কাঁপছিল। তখন কিন্তু এই গা কাঁপা অর্থটা কি, ভয়বোধ করা অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। মানে বাজে একটা এক্সপেরিয়েন্স হয়েছে সেবার। দেখো, গা জ্বালা করা, গা জ্বালা করা মানে হচ্ছে ক্রোধের উপর, মানে ক্রোধের উদ্রেক, ক্রোধ মানে কি জানো, মানে রাগ, মানে বলে না যে তোর কথায় আমার গা জ্বলছে, তার মানে খুব রাগ হচ্ছে, এরকম অর্থে এই গা জ্বালা করা অর্থটি ব্যবহার করা হয়। আবার গা ঢাকা দেওয়া, গা ঢাকা দেওয়া মানে হচ্ছে পলায়ন করা। এখন অনেক লোক পলায়ন করে আছে না, গণঅভ্যুত্থানের পর অনেক লোক কিন্তু কি করে আছে, এই গা ঢাকা দিয়ে আছে। তাহলে এখানে গা ঢাকা দেওয়া মানে হচ্ছে পলায়ন করা,
গা জ্বালা করা মানে হচ্ছে ক্রোধের উদ্রেক হওয়া, গা কাঁপা মানে হচ্ছে ভয় রোধ করা, আর গাত্র বা শরীর। ঠিক আছে, এখানে গরমে সারা গায়ে ঘামাচি উঠেছে, এখানে শরীরকে বোঝানো হয়েছে। ওকে, তাহলে গায়ের যে অর্থগুলো আমরা বুঝতে পারলাম, তাই না? এবার আসো, চলা। চলা মানে কি? চলন্ত, অগ্রসর হওয়া, তাই না? আবার এই চলা মানে কি? অতিক্রান্ত হওয়া। আরেকটা চলা হচ্ছে জীবন নির্বাহ করা, যে এই টাকায় আমার সংসার চলে না, বলে না যে অল্প বেতন পায়, এই বেতন দিয়ে আমার সংসার চলে না। আর এই চলা মানে কি? এই চলা মানে হচ্ছে জীবন নির্বাহ করা, জীবিকা, জীবন জীবিকা চলতেছে না, এটা বোঝানো হয়েছে এই চলাকে। যেমন অল্প আয়ে চলা খুব কঠিন। আবার বলছে চলা অতিক্রান্ত হওয়া, যে সময় কি চলে যাচ্ছে, তার মানে কি? অতিবাহিত হচ্ছে, অতিক্রান্ত হচ্ছে। আবার এই চলা মানে অগ্রসর হওয়া, যে আমরা চলতে চলতে কোথায় এসে পড়লাম? স্কুলে এসে পড়লাম, তার মানে কি? এই চলা মানে হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়া। দেখে শুনে পথ চলবে, তার মানে কি? এটা অগ্রসর হওয়া। এইগুলো ঠিক আছে, এভাবে কিন্তু বুঝতে হবে, যে মানে বাক্যটা পড়লেই তোমাকে তোমার মাথায় ক্যাচ করতে হবে যে এই শব্দটি এই বাক্যের মধ্যে এই অর্থে ব্যবহৃত হয়েছে, বুঝে নিতে হবে। চোখ দেখো, চোখ মানে কি? চোখ সাধারণত আমরা হচ্ছে আমাদের শরীরের এই যে গা, তারপর হচ্ছে কান, এগুলোর মতো আমরা চোখ শব্দটিকেও শরীরের একটা পার্ট হিসেবে ব্যবহৃত করি। কিন্তু আরো বিভিন্ন অর্থে চোখের ব্যবহার রয়েছে। কি কি দেখো, দৃষ্টি রাখা অর্থে, ছেলেটির উপর চোখ রেখো। আমরা বললাম যে ছেলেটির উপর চোখ রেখো মানে কি? নজরে রেখো, তাকে দেখে রেখো, এরকম। আচ্ছা, তারপর দেখো চোখ ওঠা মানে কি? একটা রোগ, বলি না চোখ, চোখ উঠলে কি হয়, মানে চোখ লাল হয়ে যায়, হ্যাঁ, ময়লা বের হয়, এটা হচ্ছে কি একটা রোগের উপশম বলতে কিন্তু আমরা চোখ ওঠা নামটি ব্যবহার করি, তাই না? এই চোখ ওঠাতে সে ভীষণ কষ্ট পাচ্ছে, এটা একটা রোগ হয়েছে। আবার চোখ খোলা মানে কি? সতর্ক হওয়া, যে চারদিকে চোখ খোলা রেখো, কখন কি জানি কি হয়, বা শত্রুরা এসে পড়ে, চোখ খোলা রাখা, তার মানে কি? চারপাশে চোখ খোলা রাখা, তার মানে সচেতন থাকা। আবার চোখ রাঙানো, বোঝাই যাচ্ছে চোখ রাঙানো মানে কি? রাগ দেখানো। আবার চোখের বালি, চোখের বালি মানে কি জানো? শত্রুতা বা চক্ষুশূল যেটাকে বলে, শত্রুতা। বলে সে আমার চোখের বালি, তার মানে আমি কি? তাকে আমি দুই চোখে দেখতে পারি না, সে আমার শত্রু, এটাকে বলা হয় চক্ষুশূল। ওকে, মেয়েটি সবার চোখের বালি, চোখের বালি বা চক্ষুশূল একই কথা। ঠিক আছে, আচ্ছা তোমাদের কমেন্ট গুলো দেখি। এবার বলো কারো কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত? সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? মন বুঝেছো? তারপর হচ্ছে নুসরাত কি বলছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। পারিজাত কি বলছো? নমস্কার পারিজাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনিরুদ্ধ কি বলছো? হোয়ার আর ইউ ফ্রম? আমি এসেছি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, সব বুঝেছো? ওকে, কোনো প্রবলেম নেই। ওকে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার, একদম ইজি। ভালো করে বুঝলে আমরা লাস্টে কিন্তু এমসিকিউ গুলো সহজেই সলভ করতে পারবো। হ্যাঁ রাদিয়া, কুইজ আছে, কুইজ তো থাকবেই, মাস্ট। সৃজিত বুঝেছো? আচ্ছা আচ্ছা, অল ক্লিয়ার, ঠিক আছে সবাই 1 মিনিট, একটু একটু ওয়েট। হ্যাঁ, চোখে ইয়ে লাগতেছে, চশমা। কোনো প্রবলেম হয় নাই, চোখে লাইট লাগতেছে একদম। ওকে, অনিরুদ্ধ, অনিরুদ্ধ তোমাকে, হ্যাঁ তোমাকে তো চিনি, তোমাদের নাম তো দেখি প্রতিদিন, কিন্তু তোমাদের তো দেখা হয় না। ক্যামেরা অন করে বসে থাকো, তোমাদের দেখবো, তাহলে চিনতে পারবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। জিনিয়া চোখের বালি উপন্যাস পড়েছো তুমি? চোখ রাঙানো, চোখ রাঙানো মানে হচ্ছে কে বলছো? রিয়ানা,
চোখ রাঙানো মানে হচ্ছে কি জানো, রাগ দেখানো। এই আমার সাথে চোখ রাঙাবে না, আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, বলে না। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে, ঠাকুরের লেখা অনেক পছন্দ করি। পারিজাত। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা চোখের পর কি আসছে দেখি। চোখ চোখ পড়াতে পড়াতে আমারই চোখে এমন ভাবে আলো লাগছিল, গ্লাসটা নিয়ে আসতে হলো, এই জন্য 1 মিনিট তোমাদের বসিয়ে রাখলাম। আচ্ছা দেখো, ছাড়া। ছাড়া মানে কি? ছেড়ে দেওয়া। এখন দেখো, বিভিন্ন অর্থে আমরা কিন্তু বেশিরভাগ ছাড়াটা ছেড়ে দেওয়া অর্থে ব্যবহার করি, তাই না? এই ছাড়া থামা অর্থে ব্যবহার করতে পারি, যাত্রা করা অর্থে ব্যবহার করতে পারি, নিরাপদ হওয়া অর্থে ব্যবহার করতে পারি, ঢিলে দেওয়া বা ছেড়ে দেওয়া এরকম অর্থেও আমরা ব্যবহার করতে পারি। এখন দেখো, ছাড়া বা থামা কি বলছে, 3 দিন পর তার জ্বর ছেড়েছে, তার মানে কি এখানে জ্বর ছেড়েছে বা জ্বর থেমেছে বা জ্বর কমেছে। থামা বা কমা অর্থেও আমরা এই কি ছাড়াটা ব্যবহার করতে পারি। তারপর যাত্রা করা অর্থে, এই যে গাড়ি ছাড়ে বলি না, স্টার্ট হওয়া, এটা। এই যে যুদ্ধ, কি বলছে, যুদ্ধ কোরকের সিলেটের উদ্দেশ্যে পারাত ট্রেনটি ছাড়ে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমরা যে কোনো মানে ট্রেনটি ছেড়েছে, তার মানে কি, তার মানে চলতে শুরু করা এখানে। তারপর হচ্ছে নিরাপদ হওয়া, এখানে বলছে যে ওর ব্যাপারে আমি হাল ছেড়ে দিয়েছি, তার মানে কি একদম ছেড়ে দিয়েছে। এখন গতকাল চিঠিটা ছাড়া হয়েছে, ছাড়া হওয়া মানে কি, সাপ্লাই মানে আমরা যখন একটা চিঠি লিখি, আগে এখন তো চিঠি লেখাই হয় না, চিঠিটা লিখে একটা ডাক বাক্স থাকে, ওই বাক্সের মধ্যে ফেলতে হয়, ওইখান থেকে আহ কি করা হয়, ডাক পিয়নরা সেই চিঠিগুলো ঠিকানা অনুযায়ী যার যার জায়গায় পৌঁছে দেয়। এটা হচ্ছে চিঠি ছাড়া, ঠিক আছে, বা ঢিলে দেওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। এবার আসো পড়া। এখন দেখো, পড়া বানানটা খেয়াল রাখতে হবে, পড়া বানান যদি ঢয় শূন্য র দিয়ে থাকে সেটা হচ্ছে পড়া, পঠন করা, পাঠ করা, হ্যাঁ। আর যদি পড়া র থাকে অন্তস্থ র, সেটা কিন্তু পড়ে যাওয়া অর্থেও আমরা মানে পড়া বা হচ্ছে পরিধান করা, কাপড় পরা, এটা অর্থে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে। যখন আমরা লিখবো হচ্ছে পরা, প অন্তস্থ র আকার, এই পরাটা হচ্ছে কি জানো, পরিধান করা, পরিধান করা, ঠিক আছে। যে ড্রেস পরি না আমরা, এটা হচ্ছে পরিধান করা, ঠিক আছে, পরিধান, ওয়্যার, ঠিক আছে। আর যখন আমরা পড়া র ঢয় শূন্য র, এটা হচ্ছে পাঠ করা, ঠিক আছে, রিড, হ্যাঁ, এই যে অধ্যয়ন করা, রিড, রিড অর্থে ব্যবহার করা হয়েছে এটা। ওকে, যে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই ভালো ফল করবে, ভালো রেজাল্ট করবে। আর এই পড়া ক্ষমা অর্থেও ব্যবহার করা হয়েছে, যে পায়ে পড়া, এই যে পায়ে পড়ে এবার আমাকে মাফ করে দিন, বা পায়ে পড়ি, পায়ে পড়ি এবার আমাকে মাফ করে দিন, বলতে পারি না আমরা, যে পায়ে পড়া, এটা হচ্ছে ক্ষমা অর্থে ব্যবহার। আবার পড়া মানে কমে আসা, এতদিনে তার রাগ পড়েছে, বা বাজারে তেলের দাম পড়েছে, সবজির দাম পড়েছে, তার মানে এই পড়া মানে হচ্ছে কি জানো, কমে দাও, কমিয়ে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পা। ওই বাবা, আমরা শরীরের অনেক পার্ট নিয়ে তো পড়ে ফেললাম, কান পড়লাম, চোখ পড়লাম, পা পড়বো, এরপর হাত পড়বো। বাহ, এখন দেখো, পাচাটা, পাচাটা মানে কি জানো, তোষামোদ করা, তেল মাখানো, বলে না মানুষ, তেল দেওয়া, অতি হীনভাবে তোষামোদ করা, মানে এমন ভাবে পাচাটা মানে হচ্ছে যদি বলে পানির অপর নাম মরণ, বলবে হ্যাঁ 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 স্যার, পানির অপর নাম মরণ, তাই না? এরকম পাচাটা লোক আছে না, মানে তোষামোদ করা অর্থে, মানে যেটা বলবে হ্যাঁ 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 ঠিক, এরকম লোক, এটাকে বলা হয় হীনভাবে তোষামোদ করা, মানে যা বলবে তাই ঠিক, ঠিক হোক আর ভুল হোক, হ্যাঁ হ্যাঁ আপনি রাইট, আপনি রাইট, এরকম ভাবে কাউকে তেল দেওয়া মানে হচ্ছে তোষামোদ করা বা পাচাটা। এদেরকে বলা হয় পাচাটা লোক, যারা এরকম করে। আর পা বাড়ানো মানে হচ্ছে যেতে উদ্যত হওয়া বা যেতে আহ উৎসাহিত হওয়া, রওনা দেওয়া, এরকম, ঠিক আছে। পা বাড়ানো, এই যে ঘর থেকে পা বাড়ানো, এখানে বলছে তারা বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো, তার মানে কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, রওনা দেওয়া অর্থে উদ্যত হওয়া বা রওনা দেওয়া। পায়ে ধরা, বিনীত ভাবে অনুরোধ করা, পায়ে ধরে মানুষ ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, বিনীত ভাবে অনুরোধ করা মানে হচ্ছে পায়ে ধরা, ঠিক আছে। আপনার পায়ে ধরেছি, কাজটি করে দিন, মানে কি খুব রিকোয়েস্ট, কাইন্ডলি, বলে না মানুষ,
প্লিজ এটা করে দেন, কাইন্ডলি এটা করে দেন, এটা হচ্ছে অনুরোধ করা অর্থে পায়ে পড়ি। আবার পা এখানে আমাদের অঙ্গ অর্থে, আমাদের শরীরের পার্ট, আমাদের শরীরের অঙ্গ অর্থে আমরা যখন ব্যবহার করি সেটা হচ্ছে পদ বা চরণ। পদ মানেও পা, চরণ মানেও পা, শরীরের পার্ট। যখন যে বল খেলতে গিয়ে তার পায়ে ব্যথা পেয়েছে, এটা কিন্তু শরীরের একটা অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে পা আমরা পড়লাম, বুঝলাম। এখন আসো পাকা। পাকা অর্থে, পাকা শব্দটি আমরা কোন কোন অর্থে ব্যবহার করতে পারি খেয়াল করো। পাকা, পক্ক, পক্ক মানে কি একদম পাকা, ফল পাকা অর্থে আমরা এই পক্ক শব্দটা ব্যবহার করতে পারি। যেমন পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। তাহলে পাকা পাকা জাম, পাকা পাকা আম, এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? পক্ক অর্থে। আবার অভিজ্ঞ অর্থেও আমরা পাকা শব্দটি ব্যবহার করতে পারি। কিভাবে দেখো, অভিজ্ঞ, তিনি একজন পাকা লোক, মানে অভিজ্ঞ লোক, দক্ষ লোক। ছেলেটি অঙ্কে পাকা, তার মানে কি অঙ্কে সে এক্সপার্ট, দক্ষ। ঠিক আছে, তারপর পাকা মানে ধানু হওয়া, চালাক, তো সেই পাকা। এই যে আমরা বলি না বাচ্চাটা খুব পাকা পাকা কথা বলছে, এই যে মানে কি খুব চালাক, সে ধানু হয়ে গেছে। অল্প বয়সে ছেলেটি বুদ্ধিতে পেকেছে, বলে না এরকম। পাকা, স্থায়ী, এই যে একটু আগে আমরা পড়লাম যে কাঁচা মানে অস্থায়ী, যে কাপড়ের রংটি কাঁচা মানে কি একটা ধোয়া দিলেই উঠে যাবে, অস্থায়ী রং। আবার যদি বলি পাকা রং, কাপড়ের রংটা খুব পাকা, তার মানে কি স্থায়ী, একদম সুন্দর, স্থায়ী রং এটা। আবার পাকা হচ্ছে ইটের তৈরি, একটু আগে পড়ালাম। কাঁচা মানে হচ্ছে কি, আমরা বললাম না যে মাটির ফ্লোরের যে ঘর সেগুলোকে বলা হয় কাঁচা ঘর। আবার ইটের তৈরি যেগুলা, ওগুলা হচ্ছে কি পাকা বাড়ি, বলি না আমরা। এই এবার আসো ফল। ফল আমরা কি কি অর্থে ব্যবহার করি, ফল শব্দটি? আচ্ছা, কমেন্ট গুলা দেখি। হ্যাঁ, রাদিয়া চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস। আর এখানে বলছে, আচ্ছা ক্যামেরার অ্যাক্সেস দেওয়া নেই তোমাদের, 1 মিনিট দেখছি। আচ্ছা, অপশনটা দেখতে হবে, অপারেটর এখানে নেই, বুঝছো। আচ্ছা রিয়ানা, ক্লাস শেষ হবে 9টা 30, ঠিক আছে। আচ্ছা দেখো, ফল, ফল মানে কি, ফল যেটা আমরা আমরা বেশিরভাগ ফ্রুট অর্থ যে ফল, এই অর্থে কিন্তু ফলগুলো ব্যবহার করি। আরেকটা ব্যবহার করি হচ্ছে পরীক্ষার ফল, রেজাল্ট অর্থে, তাই না? এই দুই অর্থে ফলটা আমরা বেশি ব্যবহার করি। এছাড়াও আরো কি কি অর্থে আমরা ফল ব্যবহার করি দেখো। উদ্ভিদজাত শস্য মানে ফল, যেটা আমরা ফল হিসেবে, ফ্রুট হিসেবে খাই। যেমন জ্যৈষ্ঠ মাসে প্রচুর ফল পাওয়া যায়, এজন্য কিন্তু গ্রীষ্মকাল হচ্ছে মধুমাস। গ্রীষ্মকাল কি, বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস গ্রীষ্মকাল। এই 2 মাস প্রচুর পরিমাণ আমাদের দেশে ফল হয়, আম জাম কাঁঠাল লিচু সব কিন্তু ওই গ্রীষ্মকালে হয়, তাই না? আচ্ছা, গ্রীষ্মকালীন ছুটিও পাওয়া যায় স্কুল থেকে এই ফল খাওয়ার জন্য। এই জন্য আহ এখানে উদ্ভিদজাত শস্য অর্থে ফলটি ব্যবহার করা হয়েছে। আবার ফল লাভ মানে কোনো কাজের পরিণাম, মানে এই কাজটা করলাম এটার ফল কি হবে। মনে করো আমি বললাম যে তুমি যে এই কাজটা করলে, এই যে মন্দ কাজটা বা খারাপ কাজটা করলে, এটার পরিণামে এটার ফল কি হবে জানো? এটা মানে কি একটা খারাপ ফল হবে, একটা আউটপুট। কি আউটপুট মানে এখানে কাজের ফল বলতে রেজাল্ট বা আউটপুটকে বোঝানো হয়েছে। আবার কার্যসিদ্ধি, যে অব্যাহত চেষ্টায় ফল লাভ হবে, মানে কি কার্যসিদ্ধি, তোমার উদ্দেশ্যটা লাভ হবে। আর ফলন, লিচু গাছে এবার খুব ফল ধরেছে, এখানে কিন্তু ফলন বোঝানো হয়েছে। খুব ফল মানে কি ফলন ভালো হয়েছে, ভালো ফল দিয়েছে, যে ওষুধটা ভালো ফল দিয়েছে, তার মানে কি তার এটার কার্যসিদ্ধিটা ভালো হয়েছে, কার্যকারিতাটা ভালো হয়েছে, বলে না আউটপুট যেটা। ওকে, এবার বড়। বড় আমরা বেশিরভাগ ক্ষেত্রে বৃহৎ অর্থে বড় শব্দটি ব্যবহার করি। এরপর আছে শ্রেষ্ঠ বা অহংকারী অর্থে, কিন্তু নিজেকে বড় মনে করা, এটা কিন্তু শ্রেষ্ঠত্ব দিক থেকে বা অহংকারের দিক থেকেও কিন্তু আমরা এই বড় শব্দটা ব্যবহার করি অহংকার প্রকাশ করতে। যেমন নিপা খুব বড় বংশের মেয়ে, এখানে কিন্তু সম্ভ্রান্ত। বড় বংশ মানে কি সম্ভ্রান্ত বংশ। আবার যখন
বললাম যে নিপা নিজেকে খুব বড় মনে করে, তার মানে কি এখানে অহংকার অর্থে বড় শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপর বললাম নিজেকে সব কাজে বড় মনে করা ঠিক নয়, এটা শ্রেষ্ঠ, বড় মনে করা অহংকার অর্থে ব্যবহার। আর বৃহৎ, জাহাজটি বেশ বড়। আবার যখন বলবো বড় লোক, তখন কিন্তু ধনী অর্থে এই বড় শব্দটি ব্যবহার করা হবে, তাই না? যারা মানে টাকা পয়সা যাদের বেশি তাদেরকে আমরা বড় লোক বলি না, ওইটা কিন্তু ধনী অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসো মন শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ। যেমন মনোযোগ, মন দিয়ে লেখাপড়া করা উচিত, এটা কিন্তু আমাদের মনোযোগ অর্থে ব্যবহৃত হয়েছে। মন বসা মানে কি, এই যে পড়ায় আমার মন বসেছে, তার মানে কি পড়াটা আমার ভালো লাগছে, ভালো লাগা অর্থে। মন কষাকষি মানে কি, মনোমালিন্য হওয়া, মানে তোমার মতের সাথে আমার মতে মিলছে না, এটা হচ্ছে মন কষাকষি হওয়া বা মনোমালিন্য হওয়া। অনেক দিন যাবত তাদের দুই বন্ধুর মধ্যে মন কষাকষি চলছে, মানে মনোমালিন্য চলছে, মানে দুইজনে একমত হতে পারছে না, এরকম। মনে প্রাণে মানে কি, ঐকান্তিক ভাবে, as soon as possible, যত মানে যেভাবেই সম্ভব, as soon as possible মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর ঐকান্তিক মানে হচ্ছে মানে তাড়াতাড়ি বোঝায় নাই তো, মানে যেভাবে হোক সেটা করবেই, ঠিক আছে, এই অর্থে ব্যবহার করছে। মনে প্রাণে দেশকে ভালোবাসা উচিত ঐকান্তিক ভাবে, সর্বোচ্চটা দিয়ে, ঠিক আছে, এটা বোঝানো হয়েছে মনে প্রাণে বলতে। আচ্ছা, মাথা। এবার আসো আমাদের যে মাথা, হেড, এটা যখন হেড মাথা এই অর্থে ব্যবহৃত হবে, তখন এটা আমাদের শরীরের একটা পার্ট, গা, এই অর্থে ব্যবহার করা হবে। আবার মাথা যখন বুদ্ধি বা মেধা অর্থে ব্যবহার করা হবে, তখন কি হবে, যে ছেলেটির মাথা ভালো বা মাথাটা বেশ ভালো, তার মানে কি তার সে মেধাবী, এটা অর্থে ব্যবহার করা হলো, তাই না? বা আমি বললাম যে মাথা খাটিয়ে কাজ করো, তার মানে কি বুদ্ধি। আবার বলছে যে গাছের মাথায় পাখিরা বাসা করেছে। গাছের মাথা, গাছের কি এরকম মাথা আছে আমাদের মতো? তার মানে কি গাছের একদম উঁচু পর্যায়ের যে অবস্থানটা, গাছের আগা, ওইটাকে বোঝানো হয়েছে, একদম গাছের অগ্রভাগ। মাথা শ্রেষ্ঠ অর্থে, যে লোকটি সমাজের মাথা, মানে কি সবচেয়ে সে শ্রেষ্ঠ অবস্থানে আছে, এরকম। আহ মাথা, মস্তক বা শির, হেড, অন্যায়ের কাছে কখনোই মাথা নোয়াবে না, মানে আমাদের মাথাটা নিচু করা যাবে না অন্যায়ের কাছে। মাথা ধরা, মাথা ধরা এখানে রোগ অর্থে ব্যবহার করা হয়েছে। এই যে শিরপীড়া, শিরপীড়া, শির মানেও কিন্তু মাথা, বুঝছো, শির মানেও হচ্ছে মাথা, এখানে কিন্তু রোগ অর্থে এই মাথা ধরাটা ব্যবহার করা হয়েছে, রোগ অর্থে। হঠাৎ করে মাথা ধরেছে, তার মানে কি মাথা ব্যথা করছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, রোগ অর্থে, ঠিক আছে। এবার আসো মুখ, এটা আমাদের শরীরের একটা পার্ট। মুখ মানে কি বদন, যেটা ফেস আমরা বলি, বদন বা মুখ, ফেস বা আনন, এটা মানে মুখ। লঙ্কার রাজা রাবণের 10 মুখ। তোমরা কি জানো রাবণের 10টা মাথা ছিল, তাই না? সে লঙ্কার রাজা ছিল, তার ছিল 10টি মুখ বা 10টি মাথা। আহ মুখ আরেকটা প্রবেশ পথ অর্থে আমরা মুখ শব্দটি ব্যবহার করে থাকি। এই যে গুহার মুখ, গুহার মুখ কি এই যে আমরা যে ভাত খাই সেই মুখকে বোঝানো হয়েছে না, তার মানে কি গুহায় প্রবেশের যে পথ সেটাকে বোঝানো হয়েছে গুহার মুখ। সূচনা অর্থেও মুখ ব্যবহার করা হয়, যেমন কাজের মুখে বাধা দিও না, তার মানে কাজের শুরুতেই বাধা দিও না, এই অর্থে ব্যবহার করা হয়েছে। তার মানে কি এখানে সূচনা অর্থে মুখ শব্দটি ব্যবহার করা হয়েছে। আবার মুখ ফোলানো মানে কি, গাল ফোলানো, মুখ ফোলানো, এটা মানে কি রাগ করা, অভিমান করা। এই যে মেয়েটি কথায় কথায় মুখ ফুলায়, তার মানে কি সে রাগ করে, রেগে যায়। মুখ রাখা মানে কি মান রাখা, সম্মান রাখা, যে সে এই ভালো কাজটি করে আমাদের সমাজে আমাদের মুখ রেখেছে, তার মানে কি আমাদের মান সম্মানটা রক্ষা করেছে, এই অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো দেখি দেখি কে কি বলছো। আচ্ছা, রাবণকে দশানন বলা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দশানন মানে হচ্ছে 10টি আনন যার। পারিজাত, পারিজাত ভালো জানবে। অনিরুদ্ধ 49 পেয়েছো 50 থেকে, ওয়েল ডান। আচ্ছা আচ্ছা, মারুফ আল আলম, আচ্ছা তোমার নাম মন, আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা, জিনিয়া ক্যামেরার অ্যাক্সেসটা দেওয়া যাচ্ছে না, হ্যাঁ এখানে এমন ভাবে সেটিংস করা, এখানে অপারেটররা আসলে দেন এটা করা যাবে। হ্যাঁ ওকে, মেধা, ওকে মেধা, তোমার নাম মেধা দেওয়া আছে, প্রবলেম নেই। এবার আসো হাত শব্দটি, যে হ্যান্ড, হাত, এটা হচ্ছে আমাদের শরীরের পার্ট অর্থে যখন আমরা ব্যবহার করি তখন ওইটা হ্যান্ড বা হার্ট অর্থে, হাত অর্থে ব্যবহার করা হয়। আর যখন যদি বলি লোকটার হাত অনেক লম্বা, হ্যাঁ এখানে এই হাত বলতে সেই হাতকে বোঝানো হয় নাই, ঠিক আছে। যদি বলি লোকটার হাত অনেক লম্বা বলতে এখান থেকে হাত, আমাদের শরীরের যে অনেক লম্বা এটা বোঝানো হয়। হাত লম্বা মানে কি, তার অনেক ক্ষমতা, ক্ষমতাকে বোঝানো হয়েছে। থাকে না সমাজের যে নেতাদের হাত অনেক লম্বা থাকে, বলে না ক্ষমতাসীন দলদের হাত লম্বা থাকে। আচ্ছা, আবার এখানে বলছে দেখো, গ্রামের লোকের উপর তার হাত আছে, তার মানে কি তার প্রভাব আছে, সে যা বলবে তাই করবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, তারপর হাত করা মানে কি, বসে আনা। কি বলছে দেখো, মাতাব্বর টাকা দিয়ে তাকে হাত করেছে, তার মানে কি তার আন্ডারে নিয়ে এসেছে, টাকা দিয়ে তাকে হাত করে ফেলেছে। হাত করে ফেলা মানে কি, তার বসে নিয়ে আসা, ঠিক আছে, সে যা বলবে তাই করবে। আবার হাত পাতা, হাত পাতা মানে কি ভিক্ষা করা, অন্যের কাছে হাত পাতা। আবার দেখো হাত বদল, হাত বদল করা মানে কি হস্তান্তর করা, এই যে এক হাতের জিনিস, আমার হাতের জিনিস আমি ধরো তোমাকে দিলাম, হাত বদল হলো, হস্তান্তর হলো, আমি জিনিসটা তোমাকে দিলাম। আবার আছে দেখো হাত পাকা, হাত পাকা মানে হচ্ছে দক্ষ, ঠিক আছে, হাত পাকা মানে কি দক্ষ। যেমন সেলাইয়ের কাজে তিনি একজন হাত পাকা লোক, তার মানে কি সে খুবই দক্ষ লোক, এই অর্থে বোঝানো হয়েছে। আবার বলি যদি হাত টান, হাত টান মানে কি জানো, হাত টান মানে হচ্ছে চুরির অভ্যাস, যে লোকটির হাত টান অভ্যাস আছে, তার মানে তার চুরির অভ্যাস আছে, ঠিক আছে। এই অর্থে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। আবার ও শেষ, আচ্ছা এই পর্যন্ত যে পড়লা সবাই, হ্যাঁ এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো তো। এরপর আমরা হচ্ছে কিছু এমসিকিউ দেখি, দেন হচ্ছে কুইজ গুলা সলভ করব। বলো কার কোন জায়গায় প্রবলেম আছে, নাকি সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে অল ক্লিয়ার। থ্যাংক ইউ পারিজাত। হ্যাঁ তোমার দাওয়াত রইলো, আসবে, অবশ্যই আসবে। আমাদের এডু পরিবারের ঠিকানা জানো তো নাকি? অল ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। অল ক্লিয়ার, নো প্রবলেম। এতবার লিখেছো কে, মন, ওকে। আচ্ছা সমস্যা না থাকলেই ভালো। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে ওকে, বুঝতে পেরেছো, ওকে। হ্যাঁ হ্যাঁ পারিজাত, বাড্ডা ইন ঢাকা, বাড্ডা হচ্ছে এটা হচ্ছে উত্তর বাড্ডায়, হ্যাঁ হোসেন মার্কেটের পেছনে। ওকে অল ডান, থ্যাংক ইউ সবাইকে। চলো তাহলে আমরা কিছু এমসিকিউ সলভ করি, দেন হচ্ছে আমরা কুইজ গুলো সলভ করবো। ওহো, এমসিকিউ গুলো জাস্ট তোমাদের বোঝার জন্য রেখেছি, এগুলো আনসার সহ রেখেছি, যেহেতু এগুলো আমাদের লেকচার শিট হিসাবে যাবে, পড়ার পর একটু যোগ গুলিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে। এখানে দেখা বলছে যে সে তোমার মাথা খেয়েছে, মাথা খাওয়া মানে কি, মাথা খাওয়া মানে কি জানো, সর্বনাশ করা। এখানে চারটা অপশন আছে, মস্তকে কামড় দেওয়া, মাথা খাওয়া মানে কি মাথার মধ্যে হাউ করে কামড় দিয়েছে গিয়ে, এটা বুঝিয়েছে, অবশ্যই না। তারপর বলছে যে পাগলামি করা, মাথা খাওয়া মানে পাগলামি করা না কিন্তু। মাথা খারাপ মানে হচ্ছে পাগল হওয়া, এই যে তার মাথা খারাপ হয়ে গেছে বলে না, এই মাথা খারাপ হয়ে যাওয়া মানে হচ্ছে মেন্টাল বা পাগল হয়ে যাওয়া, ঠিক আছে। আবার মাথায় আঘাত করা বুঝিয়েছে না, মাথা খাওয়া মানে মাথায় আঘাত করা বোঝায় নাই। এখানে বলছে যে সর্বনাশ করা অর্থে মাথা খাওয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপর দেখো 2 নম্বর বলছে যে তিনি এই গ্রামের মাথা, এই গ্রামের মাথা তার মানে কি এই গ্রামের মাতব্বর টাইপের কিছু হবে, এরকম কিছু একটা হবে। তার মানে কি গ্রামের মস্তক, গ্রামের সাধু সহ নাকি প্রধান, এটা হচ্ছে গ্রামের প্রধান, মাতব্বর যেটাকে বলে, তাই না। তারপরে নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে, রোগ একটু আগে পড়ালাম, মাথা ধরা, মাথা ব্যথা, মাথা ঘামানো, মাথা দেয়া, এটা হবে কি জানো, মাথা ধরা।
এই মাত্র পড়ালাম না, কেউ কিন্তু মাথা দিবে না, মাথা ব্যথা দিও না। মাথা ধরা মানে রোগ, ঠিক আছে? আমরা বলি কিন্তু হচ্ছে মাথা ব্যথা করছে, এটা একটা রোগ, কিন্তু মাথা ধরাটা হচ্ছে রোগ অর্থে ব্যবহার করা হয়। আমার মাথা ধরেছে বলে না, মাথা ধরেছে মানে মাথা এইভাবে ধরেছে, এটা অর্থে কিন্তু আমরা ব্যবহার করি না। কিন্তু আমি যদি বলি যে এই কাজে তোমার মাথা ব্যথা করার দরকার নেই, বা এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তার মানে কি আমার কোনো চিন্তা নেই, এটা বুঝিয়েছে। এখানে কিন্তু মাথা ব্যথাটা রোগ অর্থে ব্যবহার করা হচ্ছে না। কিন্তু আমি যদি বলি আমার খুব মাথা ব্যথা করছে, হ্যাঁ, সেটা কিন্তু রোগ হিসেবে ব্যবহৃত হবে। তবে মাথা ধরাটা একদম মানে রোগ অর্থে ব্যবহৃত হয় অ্যাকুরেট ভাবে। কিন্তু মাথা ব্যথাটা রোগ অর্থেও ব্যবহৃত হয়, আবার হচ্ছে সে কোনো ঝামেলা নিবে না, একটা কাজের প্রতি তার কোনো মাথা ব্যথা নেই, তার কোনো দায়িত্ববোধ নেই, এটা অর্থে কিন্তু মাথা ব্যথাটা ব্যবহৃত হয়। এই জন্য মাথা ধরা মাথা ব্যথা দুইটা থাকলেও মাথা ধরাটা যদি যেহেতু শুধুমাত্র রোগ অর্থে ব্যবহৃত হয়, এই জন্য এটাকে আমরা প্রায়োরিটি দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আসো কি বলছে দেখো, যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে? যত বড় মুখ নয় তত বড় কথা, তার মানে কি তার অনুভূতিকে বোঝাচ্ছে? প্রতাপ, গালি, শক্তি, কোনটা হবে? তার মানে তার অবশ্যই তার শক্তিকে, তার যে ক্যাপাবিলিটি, তার কতটুকু, তার লিমিটেশনকে বোঝাচ্ছে, যে কতটুকু পর্যায় পর্যন্ত তুমি কথা বলতে পারবে, তাই না? এখানে তার শক্তিটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে এত বড় কথা, তার মানে কি কথা বলার ক্ষমতা যতটুকু তার চেয়েও বেশি বড় কথা বলে ফেলেছে সে, ঠিক আছে? এরকম বুঝিয়েছে। তারপর বলছে দেখো 5 নাম্বারটা, যে টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছো। এখন মুখ রাখা মানে কি? মুখ রাখা মানে সম্মান রক্ষা করা, ঠিক আছে? মুখ রাখা মানে কি? সম্মান রক্ষা করা, যে ছেলেটি বংশের মুখ রেখেছে। মুখ রাখা মানে মান রাখা, সম্মান রাখা, ঠিক আছে? ওকে। আবার 6 নাম্বার বলছে দেখো, এই ব্যাপারে তোমার কোনো হাত নেই। তার মানে কি আমার কোনো হাত নেই, তার মানে এটা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, এটার উপরে আমার কোনো কর্তৃত্ব নেই, ঠিক আছে? তাহলে এই হাত নেই বলতে এখানে হাত শব্দটি কর্তৃত্ব অর্থে ব্যবহৃত হয়েছে। কেন হয়েছে? কোনো বাক্য পরে যদি মনে হয় না এটা কেন হলো, এটা তো উত্তর হইতে পারতো, এটা কেন হলো, এরকম যদি তোমাদের মনে হয় তবে প্রশ্ন করো, আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর 7 নাম্বারটা দেখো, বলছে যে ডাক্তার সাহেবের হাত যশ ভালো। এখন এখানে হাত যশ, এই হাত যশের মধ্যে হাত শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? হাত যশ মানে ডাক্তারের হাত যশ ভালো, তার মানে তার আহ নিপুণতা ভালো। নিপুণতা মানে হচ্ছে সূক্ষ্মতা, মানে এত সূক্ষ্মভাবে সে কাজ করতে পারে, এটা বোঝানো হয়েছে। এখানে অধিকার, যশ, অভ্যাস, নিপুণতা, তার মানে তার নিপুণতা বা তার এক্সপেরিয়েন্স, দক্ষতাকে বোঝানো হয়েছে। পা চালানো, পা চালানো মানে কি? দ্রুত চলা, তাড়াতাড়ি পা চলো বলে না, পা চালিয়ে কাজ করো, হাত চালিয়ে কাজ করো। হাত চালানো মানে দ্রুত করা, পা চালানো মানে হচ্ছে দ্রুত করা। তারপর পা শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে। অবজ্ঞা মানে কি? মানে কাউকে হেয় করা, অবজ্ঞা করা, এড়িয়ে চলা, হ্যাঁ, অ্যাভয়েড করা। এটা এই অর্থে ব্যবহৃত হয়েছে শব্দটি কোন বাক্যে দেখো, ভাই কারো পায়ে ধরো না, বড় সাহেবের পায়ে তেল দিয়ে সে প্রমোশন পেল। আচ্ছা, হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না, উপোস করব তবু কারো পা চাটবো না। তাহলে এখানে অবজ্ঞা করা অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে কোথায়? অবজ্ঞা করা, উপোস করব তবু কারো কি করব না, পা চাটবো না, মানে ওই কাজটা আমি করবোই না, অবজ্ঞা, এটা মানে ঘৃণা করা, অবজ্ঞা করা, এটা আমি কোনোভাবেই করবো না, এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে? এটাকে বলা হয় অবজ্ঞা করা। এই ছিল কিছু এমসিকিউ, তাই না? এখন দেখি তোমাদের কমেন্ট গুলো, কার কি প্রবলেম। এটা দেখার পর হচ্ছে, ওয়াও, এটা দেখার পর আমরা হচ্ছে কুইজ লিংকটা দিয়ে দিচ্ছি তোমাদের। আহ ঠিক আছে, অল ক্লিয়ার। এবার তাহলে ঝটপট কুইজের আনসার গুলো দিয়ে ফেলো। 1 ঘন্টা, 1 ঘন্টা তো ক্লাস করতে হবে। ক্লাস টাইমই তোমাদের 1 ঘন্টা মাত্র। ওকে, ঠিক আছে। বাকি কুইজ লিংকটা দিয়ে দাও তো।
সমস্যা নেই, ক্যামেরা অন অফ করা। আচ্ছা সৃজিত, এট ফার্স্ট 9 out of 10, থ্যাংক ইউ। তবে 10 out of 10 পেলে বেশি খুশি হতাম। আরাফ পেয়েছো 10 out of 10, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আরাফ পেয়েছো 10 out of 10, থ্যাংক ইউ আরাফ। সৃজিত 9 পেয়েছো, ধন্যবাদ। তবে 10 পেলে বেশি খুশি হতাম। আচ্ছা রাদিয়া পেয়েছো 9, থ্যাংক ইউ। কোনটা ভুল হলো তোমাদের যারা 9 পেয়েছো? কোন জায়গাটাই ভুল করেছো? আচ্ছা নাজিব 10 out of 10, থ্যাংক ইউ ভেরি মাচ। মন পেয়েছো 10 out of 10, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সৃজিত কি হয়েছে? 5 নাম্বারটা ভুল হয়েছে। ওহো, 5 নাম্বারটা কি ছিল দেখি। 5 নাম্বার, আচ্ছা আচ্ছা, নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা মানে কি জানো? বলে না মানুষ যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, মানে নিজের ক্ষতি করে হলেও অন্যের ক্ষতি করবে, এরকম ক্ষতি স্বীকার করা। ঠিক আছে, ওকে। কুইজ লিংক কি বলতেছো নিলয়? কুইজ লিংক তো কখন দিয়েছি, সবাই আনসার করে দিয়ে দিচ্ছে। সোহা কত পেয়েছো? 10, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো 5 নাম্বারের আনসারটা বলে ফেলেছি। 9 পেয়েছো অনিরুদ্ধ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা নিলয় একটু পরে জয়েন করেছো, একদম ইন টাইমে জয়েন করবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আশা করি সবাই পারবে। 10 out of 10, এত এত দিতে হবে না ইলহান, থ্যাংক ইউ। একবার দিলেই হবে, হ্যাঁ একবার দিলেই আমি দেখতে পাবো, এতবার কেউ দেয়? আচ্ছা, জেসমিন 10, থ্যাংক ইউ। তিশান 10, থ্যাংক ইউ। যারা 10 out of 10 পেয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শরৎচন্দ্র মুখোপাধ্যায় আমার তেমন পড়া হয়নি শ্রীজাত। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকেই 10 out of 10 পেয়েছো, 9 পেয়েছো, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে, দেখলাম ভালোই করেছো, কিন্তু আরো ভালো করতে হবে, হ্যাঁ 10 out of 10 পেতে হবে। তাহলে সবার যদি কারো কোনো প্রবলেম না থাকে, আমরা আমাদের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।